জোড়াতালি দিয়ে চলছে ক্রিকেট বোর্ড। স্থবিরতা কাটাতে পরিচালক নিয়োগের কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেডারেশনগুলোর আর্থিক অসঙ্গতি নিয়ে সোচ্চার ক্রীড়া উপদেষ্টা। অনিয়ম থাকলে বাফুফেকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ তার। নিজের মন্ত্রণালয়ের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন গেল ৩ মাসে, আর সবকিছুর মতো ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের ধারা চলমান। ভেঙে দেয়া হয়েছে ফেডারেশনগুলোর কমিটি। বিসিবি ও বাফুফেতে এসেছে নতুন নেতৃত্ব। ৯ ফেডারেশনে গঠন করা হয়েছে অ্যাডহক কমিটি। ৩ স্টেডিয়ামের নাম পরিবর্তন ছাড়াও বিপিএল সামনে রেখে ভেন্যু সংস্কারের জন্য বাজেট বরাদ্দ করেছে ৩০ কোটি ৫২ লাখ টাকা। তবে এখনও কাটেনি সংকট। কদিন আগে জোড়াতালি দিয়ে চলা ক্রিকেট বোর্ডের কার্যক্রমের কথা বলেছিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আগে যেখানে ২৫ জন পরিচালক বিভিন্ন বিভাগের দায়িত্বে ছিলেন, সেখানে বর্তমান কমিটিতে পরিচালকের সংখ্যা ১০ জন। যদি স্পোর্টসে পলিটিক্স না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। নতুন পরিচালক নিয়োগে স্থবিরতা কাটানোর চেষ্টা, তবে গঠনতন্ত্রের জন্য সেখানেও চ্যালেঞ্জ। নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে এবং সেটা নেওয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে। যেমন আমাদের ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে। ফুটবল ফেডারেশনের সভাপতির পদ ছেড়েছেন কাজী সালাউদ্দিন। রেখে যাওয়া কমিটির বড় অঙ্কের লোন। বাফুফের আর্থিক কেলেঙ্কারি থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ। নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি। বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে, এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। গুরুত্ব অনুযায়ী ধাপে ধাপে বাকি ফেডারেশনগুলোর কমিটি গঠনের কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা। ভাবনা আছে জাতীয় ক্রীড়া পুরস্কার নিয়েও। সেই কমিটিগুলো আমরা পুনর্গঠন করছি, করার মাধ্যমে যে ধারাবাহিকতা জাতীয় ক্রীড়া পুরস্কারের, সেটা রক্ষা করা হবে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আইপিএল নিলামে দল পাওয়ার ব্যাপারে চিন্তা করছেন না রিশাদ হোসেন। কলকাতার প্রতি কিছুটা দুর্বলতা থাকলেও নির্দিষ্ট কোনো পছন্দ নেই তার। বোলিং বৈচিত্র্যের পাশাপাশি কাজ করছেন ব্যাটিং নিয়েও। তবে আপাতত রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি-20 নিয়ে ভাবছেন এ লেগ স্পিনার। আইপিএল নিলামে যে 12 বাংলাদেশি নাম আছে, তাদের একজন রিশাদ হোসেন। টাইগার লেগ স্পিনারকে নিয়ে ২-১টি দলের আগ্রহও আছে। তবে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার রোমাঞ্চে ভাসছেন না রিশাদ। দল পাওয়া না পাওয়া সবকিছুই সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছেন। কোন দলে খেলতে চান তাও প্রকাশ করতে চান না। তবে সাকিব লিটনের কারণে কলকাতা নাইট রাইডার্সের প্রতি একটা দুর্বলতা ঠিকই আছে রিশাদ হোসেনের। এরকম স্পেসিফিক কোনো টিম করি নাই। এখন মনে করি আমি মনে মনে ভাবলাম চেন্নাই, আমার এখন হলো অন্য টিম, তাহলে তো আমার মনটা খারাপ হয়। তো আমি কোনো কিছু না আশা করি। ফেভারিট নর্মালি কলকাতা টিমের ভালো লাগে আর কি। শাহরুখ খান না, আমার কলকাতায় সাকিব ভাই খেলছে, লিটন দা খেলছে, তো নর্মালি ভালো লাগে। এর আগে কানাডায় গ্লোবাল টি-20তে দল পেয়েও ভিসা জটিলতায় যেতে পারেননি। বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের সুযোগ পেয়েছেন, তবে এখনো বিসিবির ছাড়পত্র মেলেনি। তবুও হতাশ না রিশাদ হোসেন। এখন পর্যন্ত যাই না, আল্লাহ ভরসা। মনে তো অনেক কিছু হয়, তো চেষ্টা করবো যে ভালো খেলে তো অবশ্যই এক জায়গায় ভালো খেলে 2-4 জায়গায় অপরচুনিটি বাড়বে, তো আমি চেষ্টা করবো। দেখেন, আমি আফসোসের কোনো কিছু রাখবো না, কারণ আফসোসের তো কিছু নেই। যে সুযোগ আসবে, ওটা সুযোগ যদি কাজে লাগাইতে পারি, এটা আমার জন্য অনেক বড় কিছু। খেলতে পারলাম কিনা সেটা দেখতেছি না আপাতত। বোলিংয়ে বৈচিত্র্য নিয়ে যেমন কাজ করছেন, তেমনি ব্যাটিং নিয়েও লোয়ার অর্ডারে নেমে বড় শট খেলার সামর্থ্য আছে রিশাদের, যা টি-20-র জন্য আদর্শ। তবে পেসারদের বিপক্ষে একটু হলেও ধুঁকতে হয় রিশাদকে। না, ব্যাটিংয়ে আসলে স্পেসিফিক কাজ করা হয়, যে আমার রোলটা আমি যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু দেওয়ার চেষ্টা করি, তো এতটুকু বেশি কিছু করার চেষ্টা করি না। কাজের তো শেষ নেই, শিকার তো শেষ নেই, এই জন্য আমি চেষ্টা করতেছি পেস বোলিং, স্পিন বোলিং আরও কীভাবে ডেভেলপ করা যায় নিজেকে। রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি-20তে খেলতে যাবেন রিশাদ। তবে বড় আসরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেই বেশি তৃপ্তি পান বাংলাদেশ স্পিনার। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24 একটা বিরতি নিচ্ছি। আমাদের সঙ্গে দেখছেন কুল স্পোর্টস 24। ফুটবলের খবর জানাবো। 8 ম্যাচে 2 জয়, 6 হার। 2024 সালে বাংলাদেশ ফুটবল দলের পরিসংখ্যান।
3 গোলের বিপরীতে নিজেদের জালে 15টি। তবে মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচের জয়টাই রঙিন করে রাখছে ফুটবলকে। অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, লেবাননের কাছে হেরেছে, তবে ভুটান আর মালদ্বীপের 2 হার বেশি হতাশার। নতুন বছরে সময়োপযোগী পরিকল্পনার পরামর্শ সাবেক অধিনায়কের। মালদ্বীপকে হারিয়ে উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ ফুটবল। পিছিয়ে পড়েও জয় আর 2 ফুটবলারের 2 আকর্ষণীয় গোল। শেষটা ভালো হলেও লাল সবুজের শুরুটা ছিল হতাশার। বছর জুড়ে ধুঁকেছে জাতীয় দল। বিশ্বকাপ বাছাই ফিলিস্তিন, অস্ট্রেলিয়া, লেবানন 3 দেশের সাথে 4 ম্যাচে হোম কিংবা অ্যাওয়ে কোনো গোল করতে পারেনি বাংলাদেশ ফুটবলাররা। হজম করেছে 12টি। ভুটানের র্যাঙ্কিং বৃদ্ধির মিশনে গিয়ে 1 জয় 1 হার। সবশেষ মালদ্বীপের সাথে 2 হোম ম্যাচেও 1টি করে জয় পরাজয়। আপনি ম্যাচ হারতেই পারেন, সেটা আমার কাছে তেমন ফ্যাক্ট না, বাট আপনি ম্যাচে কিরকম খেলছেন সেইটা বিষয়, সেটা হলো বড় বিষয়। আপনি ভুটানের ম্যাচ, যে ম্যাচগুলি আমরা জিতেছি সেটাও ভালো খেলিনি, যেটা হেরেছি সেটাও আমরা খুব বাজে ফুটবল খেলেছি। ভুটানের সাথে 2টা ম্যাচ খুব বাজে ছিল, এটা আমি এক কথায় বলতে চাই। বাট যদি আপনি লাস্ট ম্যাচ যেটা আমরা হেরেছি এখানে মালদ্বীপের সাথে আমি 2টা ম্যাচ জেতার প্রত্যাশা করেছিলাম। 8 ম্যাচে 2 জয় 6 হার। বাংলাদেশের 3 গোল শেখ মোরসালিন, মুজিবুর রহমান জনি আর পাপন সিং এর। আপনি সবসময় একই রকম প্লেয়ারদের দিয়ে সবসময় 11 করবেন, সেটাও কিন্তু আসলে অ্যাকসেপ্টেবল না। তো আমি বলবো যে ঘরোয়া ফুটবলে কিন্তু আরো কিছু প্লেয়ার রয়েছে যারা আসলে 11-এ খেলতে পারতো। সেন্টার ব্যাকে মিঠু ছিল, তাকে হয়তো সুযোগ দিতে পারতো, আমি জানি না কেন দেয়নি। ইমন ছেলেটা গত ম্যাচে নেমে কিন্তু দুর্দান্ত খেলেছে। অনেক সময় দেখা গেছে রাকিব ফাহিম এফেক্টিভ তেমন কিছু করতে পারেনি। ইমনকে আরো আগে সুযোগ দিলে হয়তো এফেক্টিভ অন্য কিছু করতে পারতো। আগামী বছর এশিয়ান কাপ বাছাই আর সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের বড় মিশন। মানুষ জাতীয় দলের রেজাল্ট দেখতে চায়, তো সেইটা শর্টকাট রাস্তা নাই, আবার আছেও। আপনি যদি এই টিমের সাথে যদি হামজাকে ইনক্লুড করেন, আপনি যদি সোলেমানের পাসপোর্ট অলরেডি যদি আপনি নিয়ে এসে তাকে যদি ইনক্লুড করতে পারেন, নেক্সট এশিয়ান কাপ বাছাই পড়ে রয়েছে, সাব ফুটবল রয়েছে, সেখানে কিন্তু একটা সাকসেস আসার চান্স আছে। সুতরাং এই দিকগুলি আমি মনে করি নতুন কমিটি রয়েছে তাদের মাথায় রাখতে হবে। নতুন বছর শুরুর রোডম্যাপ নির্ধারণ হবে 9 ডিসেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ড্রয়ের মাধ্যমে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বেতন বাড়ানো দাবি তুলেছে সাফজয়ী নারী ফুটবলাররা। ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের কাছে তাদের দাবি তুলে ধরেছেন বলে জানিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। তবে এখনও সিদ্ধান্ত জানায়নি ফেডারেশন। নতুন সভাপতির সাথে আলোচনা করে জানাবেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নারী দলের আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনা নিজেদের চাওয়ার কথা তুলে ধরেন। এদিন সব সদস্যকে ফ্রিজ উপহার দিয়েছে ওয়ালটন। উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন। যে অনুষ্ঠানে কোচ পিটার বাটার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। তবে ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ থাকায় সময় নিতে চায় ফেডারেশন। গভর্নমেন্টকে আমাদের পাশে চাই, কর্পোরেট হাউসগুলোকে আমাদের পাশে চাই। আমার বিশ্বাস গভর্নমেন্ট এবং কর্পোরেট হাউসে গিয়ে আসলে আমরা ঠিক নেক্সট লেভেলে যেতে পারবো। ইন্ডিভিজুয়াল প্লেয়ার স্পন্সর পাই, সেটা আমার মনে হয় সব থেকে, আপনি যে কোশ্চেনটা করলেন সেটা হয়তো সেটার অ্যান্সার হবে, এবং মেয়েরা বেনিফিটেড হবে, পাশাপাশি তাদের ব্র্যান্ডিংও হবে, ফুটবলের একটা প্রচার। শঙ্কার মাঝেই স্বাগতিক পাকিস্তান থেকে শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর। শনিবার ইসলামাবাদ থেকে শুরু হয়েছে এই ট্রফি যাত্রা। দামান ইকো, ফয়সাল মসজিদ ও পাকিস্তান মনুমেন্টের সামনে যায় ট্রফি। প্রথম দিন ট্রফির সঙ্গে ছিলেন সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার। ইসলামাবাদ থেকে অ্যাবোটাবাদ, মুর্রে ও করাচি ঘুরবে ট্রফি। এরপর যাবে অন্য দেশে। অংশগ্রহণকারী বাকি 7 দেশেও যাওয়ার কথা রয়েছে ট্রফিটির। 27 জানুয়ারি আবারও ফিরবে পাকিস্তানে। মাঝে বাংলাদেশে আসবে 10 থেকে 13 ডিসেম্বর। ঢাকা ছাড়াও ট্রফিটি যাবে কক্সবাজার। কুল স্পোর্টস 24 আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্কুল জীবন শেষ করে বন্ধুরা যখন উৎসবে ব্যস্ত, লুইসি হ্যামিল্টন তখন রেকর্ড গড়েছেন বিগ ব্যাশে। আগের 7 ম্যাচে উইকেটের দেখা না পাওয়া ব্রিসবেন হিটের বাঁহাতি পেসার মেলবোর্ন স্টার্সে ঘুরিয়ে দিয়েছেন একাই। মাত্র 8 রান খরচা নিয়েছেন 5 উইকেট। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে বিগ ব্যাশে গড়েছেন রেকর্ড। দিন 10 আগেও ছিল পরীক্ষার ব্যস্ততা। এক যুগের স্কুল জীবন শেষ করে উৎসবে ব্যস্ত বন্ধুরা। গোল্ড কোস্টের স্কুলিতে মেতে থাকার কথা ছিল লুসি হ্যামিল্টনেরও, কিন্তু লুসির স্বপ্নটা আরও বড়। বিগ ব্যাশ চলছিল, তাই সময় নষ্ট না করে নেমে পড়লেন মাঠে। জানতেন সাফল্যের দেখা পাওয়া কতটা কঠিন। বিগ ব্যাশে আগের 7 ম্যাচে যে পাননি কোনো উইকেট, কিন্তু তাই বলে নিজের উপর আস্থা হারাননি। অবশেষে এলো কাঙ্ক্ষিত দিন।
রোববার মেলবোর্ন স্টার্সের ব্যাটিং গড়িয়ে দেন একাই। 4 ওভারে 1 মেডেন সহ 8 রানে 5 উইকেট শিকার করে হইচই ফেলে দেন ব্রিসবেন হিট পেসার। নাম তোলেন রেকর্ড বুকে। বিগ ব্যাশে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ফাইফার 18 বছর 193 দিনে। ছেলেরাও যা পারেনি। এর আগে লুসির চেয়ে 3 দিন বেশি বয়সে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউসের। 5 উইকেটের একটা ম্যাকগ্লেনিং। শৈশবের আইডলকে আউট করতে পারা বাড়তি মাত্রা যোগ করেছে উচ্ছ্বাসে। ইয়াস্তিকা ভাটিয়া, অ্যানাবেল সাদারল্যান্ড, টেস ফ্লিনটপ, দীপ্তি শর্মার উইকেটও কম কিসে। ম্যাচও জিতেছে লুসির ব্রিসবেন হিট। ন্যাশনাল লিগে কুইন্সল্যান্ডের হয়ে খেলেন লুসি হ্যামিল্টন। গত আসর থেকে খেলছেন বিগ ব্যাশ। এর মধ্যে মাঠে নেমেছিলেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপেও। 10.8 গড়ে নিয়েছিলেন 5 উইকেট। তবে বিগ ব্যাশ পারফরম্যান্স তাকে নিয়ে এসেছে আলোচনায়। কড়া নাড়ছেন জাতীয় দলের দরজায়। ইকরাম হুসাইন, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24team। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।